মতুয়াদের ক্ষোভ থামাতেই কি দাওয়াই সিএ? তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে তৎপর কেন্দ্র? কারণ গেজেট নোটিফিকেশন করে এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি। কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো? সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআরে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,698,000। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায়, সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটার 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছেন, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। 1 মার্চ এবং 10 মার্চ এই প্রথম ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতেই ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26-এ ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক, কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজ। এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদ। এসআইআর প্রক্রিয়া নিয়ে কেন্দ্র কমিশনকে নিশানা অনন্ত মহারাজের। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে অনন্ত মহারাজ। বারবার এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। 24-এর লোকসভা ভোটের পর অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান রাজ্যের। রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। যখন তারপরে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কারের শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। বিজেপি সংসদ হলে কি হলো? সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু কিছু করছে না তো। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় শীঘ্রই জয়েন করবেন। জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ গান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। জল্পনার অবসান, তৃণমূলে প্রতিকুর রহমান। তৃণমূলে যোগ প্রতিকুরের। অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান। সেলিমের বিরুদ্ধে ক্ষোভ উগরেই সিপিআইএম ত্যাগ। অভিষেকের সঙ্গে বৈঠক প্রতিকুর রহমানের। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান। টিকিট কি পাচ্ছেন আসন্ন নির্বাচনে? দেখো, সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর আজকে যে সাংবাদিক সম্মেলন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিকুর রহমান একসাথে দাঁড়িয়ে করলেন, সেখান থেকে দেয়া হয়নি। একেবারে স্পষ্টভাবেই সেখান থেকে বলা হয় শুধুমাত্র সাধারণ সংগঠনের কর্মী হিসেবে প্রতিকুর রহমান তৃণমূলে কাজ করতে ইচ্ছুক, এবং সেই কথা বলেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই মতোই তিনি তৃণমূলে যোগদান করেন। আজকে তার যোগদানের পরে তার আগের দল অর্থাৎ সিপিআইএম সম্পর্কে তিনি একাধিক বিষয়ে তিনি আজকে তুলে ধরলেন, যেখানে তিনি এর আগেও যে মোহাম্মদ সেলিমের কাছে বিভিন্ন বিষয় নিয়ে তিনি পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু তার দরজা বন্ধ ছিল বলে তিনি আজকে কিন্তু তার প্রাক্তন দলের রাজ্য সম্পাদককে কটাক্ষ করতে ছাড়েননি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপি বিরোধিতার যে আদর্শ, সেই আদর্শে কাজ করে চলেছে, যে কারণে সিপিএম থেকে তিনি তৃণমূলে আসলেন সেইটাই কিন্তু তিনি কারণ হিসেবে জানালেন। যেখানে সামাজিক মাধ্যম থেকে সমস্ত জায়গায় যখন এই জল্পনা চলেছে তিনি কোথায় যেতে পারেন এরপরে, সিপিএম থেকে ইস্তফা দিলে পরবর্তী গন্তব্য কি হতে পারে, সেক্ষেত্রে তৃণমূলের নাম উঠে আসলে কিন্তু তার আদর্শ থেকে বিচ্যুত হওয়ার একটা প্রসঙ্গ বারংবার উঠে এসেছে। সেই কথার প্রসঙ্গেই তিনি স্পষ্টতই জানান যে কোনো রকমভাবেই আদর্শ থেকে বিচ্যুতি নয়, বরং বিজেপি বিরোধিতায়
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেভাবে কাজ করছে সেইভাবে তিনি এবার কাজ করতে চান এবং সেই কাজ করার ইচ্ছা থেকেই তার এই তৃণমূলে যোগদান। যদিও দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে একটি সাংগঠনিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক নেতৃত্বের উপস্থিতিতে আজকে একটি অভ্যন্তরীণ বৈঠক আমতলার এই জেলা কার্যালয়তে চলছিল, সেখানে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে তারা ধোয়া তুলসী পাতা। তারা জবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে, সিপিএম এর 40% ভোট। 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল? কি এমন জাদুকাঠি 4% 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আজ সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। কার সাথে লড়বেন আগে ঠিক করুন। যারা বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রথের অন্ধকারের মিটিং 2021 সালে একই জিনিস করেছিল, 2026-এও একই জিনিস। এত বড় রেজিমেন্টেড পার্টি, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, লজ্জা লাগে না? রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত প্রতিকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। এখন যে পথ বেছে নিয়েছে, মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। এবং a man is known by the company he keeps, so let him enjoy his new company.